কে তুমি? আহ! আহ! বাঁচাও, বাঁচাও! দেখো, দেখো, কাছে আসবে না। হেল্প! না, না, একদম এরকম করবে না, কাছে আসবে না। না! আহ! আহ! পূজা, 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 আমি চললাম পূজা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে দই আর চিনিটা তো খেয়ে যাও। নতুন কাজে যাওয়ার আগে দই আর চিনি খেলে শুভ হয়। এরকম ব্যাপার? তাহলে নিশ্চয়ই খাবো। হুম। বাস পূজা, পূজা, আজ যেই কাজের জন্য বস আমাকে অফিসে ডেকেছে আর যেই প্রজেক্টের ওপর কাজ করার জন্য আজকে আমাদের মিটিং, যদি আমার তৈরি প্রজেক্টটা বসের পছন্দ হয়ে যায় না, তো জেনে রেখো আমার কপাল খুলে গেছে। আর তারপরে তারপরে তুমি এই ছোট বাড়ি ছেড়ে একটা বিশাল বাড়িতে চলে যাবে। আমি তো রাত দিন ভগবানের কাছে তোমার উন্নতির জন্যই প্রার্থনা করি। হ্যাঁ পূজা, তোমার এই প্রার্থনা আর আমার এই পরিশ্রম একদিন ফলপ্রসূ হবে। আমারও পুরো বিশ্বাস আছে ভগবান আমার প্রার্থনা ঠিক শুনবেন। ব্যাস পূজা, আমার সামনে একটাই বাধা রয়েছে, আর তার নাম হলো দেবেন্দ্র কুমার। তুমি জানো কি, ওর কাছে একটা এক্সট্রা কোয়ালিফিকেশন আছে। ওর সম্পর্কে বসের আত্মীয়। ধীরাজ, দেখো, সিলেকশন যদি গুণের কদর করে হয় তাহলে আমার পুরো ভরসা আছে তোমার গুণের ওপর। দারুণ! হোম ডিপার্টমেন্ট থেকে তো সার্টিফিকেট পেলাম, আমি ধন্য হলাম। আসতে পারি? হ্যাঁ, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এখন দেরি হচ্ছে না? আসছি আমি। হ্যাঁ, বাই বাই। মে আই কাম ইন স্যার? Come in. স্যার, লেট হয়ে গেছে কি? না ধীরজ, তুমি তো সময় মতো এসেছো। মনে হচ্ছে ডিকে সময়ের আগে এসেছে। বসো। থ্যাংক ইউ। দেখো, তুমি ধীরজ কুমার আর তুমি দেবেন্দ্র কুমার, দুজনের নামের অক্ষরের শুরুটা ডি দিয়ে হয়, অ্যান্ড ডি স্ট্যান্ড ফর ডাইনামিক। যাক, তোমরা দুজন জানো যে যেই প্রজেক্টে কাজ করার জন্য আমি তোমাদের দুজনকে ডেকেছি, যদি আমরা সেটাতে সাকসেস হয়ে যাই তাহলে আমাদের কনসার্ন ন্যাশনাল থেকে মাল্টি ন্যাশনাল হয়ে যাবে। আর হয়তো আগে গিয়ে এটা হতে পারে যে আমেরিকান একজন ফাইন্যান্স কোম্পানি আমাদের সাথে জয়েন করে। এখন দেখার এটা আছে যে এই কামাল তোমাদের দুজনের মধ্যে কে হাসিল করতে পারে। যার জন্য এই কোম্পানির ফায়দা হবে সেই এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারে বসবে। ওকে, এই নাও, এই ফাইলে সমস্ত ইনফরমেশন আর
ইনস্ট্রাকশন মজুদ আছে, এটা মনোযোগ দিয়ে পড়ে নিও। ধীরজ, কম্পিউটার সেকশনে কাজ করার জন্যে তোমায় সমস্ত সুবিধা উপলব্ধ করানো হয়েছে। যদি আর কোনো জিনিসের দরকার পড়ে তাহলে আমাকে বলে দিও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। মি টু স্যার। দেখো, এই প্রজেক্ট তোমাদের দুজনের পরীক্ষা আছে। একটা প্রমোশন, একটা বাংলা, একটা কার। দেখার এটা যে এই জিনিসটা দুজনের মধ্যে কার জন্য অপেক্ষা করছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ স্যার। ইউ ক্যান থ্যাংক গো। ইউ স্যার। দেবেন্দ্র, একটু দাঁড়াও, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। ঠিক আছে স্যার। কংগ্রেচুলেশন ধীরজ বাবু। থ্যাংক ইউ শ্যামবাবু। 60 জনের মধ্যে বস তোমাকে পছন্দ করেছে। আমার সমস্ত শুভকামনা তোমার সাথে আছে। আসুন আসুন ধীরজ বাবু, এখন এই রুম আপনার জন্য। এখানে কাজ করার জন্য দিন আর রাত কোনো পাবন্দি নেই। আর বস এটাও বলেছেন কি আপনার দরকারি সব জিনিস নিয়ে আসা যায়। আমি সবসময় আপনার সম্পর্কে থাকব। এখন আমি চলছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ শ্যামবাবু। ওয়েলকাম। দারুণ ঠাট ডিকে, কিন্তু এই সব ঠাট বাট সব শেষ হয়ে যাবে। কারণ এবার তোমার মোকাবিলা দেবেন্দ্রর সাথে। দেবেন্দ্র কুমার অফ ডিকে। যদি এই তুলনাটা খুব সৎভাবে করা হয়ে থাকে তাহলে এই তুলনাটা তোমার জন্য লোহার ছোলার দানা প্রমাণিত হবে। কারণ তোমার সামনে ধীরজ আছে। ধীরজ, কারণ এই প্রজেক্টে ম্যানেজমেন্টের থেকে বেশি মার্কেটিং আর অ্যাকাউন্টেন্সির নলেজ দরকার। পাগলের মতো কথা বলছে তুমি ডিকে। দেখো ডিকে, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, আর ওর পুরো অধিকার আছে স্বপ্ন দেখার। কিন্তু সব মানুষের স্বপ্ন কখনো পুরো হয় না। আমি তোমাকে এখানে ডিসকারেজ করতে আসিনি ডিকে। আমি এখানে শুধু এইটা বলতে এসেছি যে যত পরিশ্রম তুমি এই প্রজেক্টে করছো ওর পুরোটাই বিফলে যাবে। কারণ এই প্রজেক্ট শুধু আমার কাছেই আসবে 100%। দেখো ডিকে, আমি ইন্টেলিজেন্ট তো বটেই, আর তাছাড়া কেসি সাহেবের রিলেটিভও হই। আর এটা সবাই জানে সন্ধ্যাবেলার চা কেসি সাহেব শুধু আমার সাথেই খায়। আর জানোই তো, বিশ্বাসে মেলায় বস্তু। লেগে থাকো ডিকে। তাহলে তুমি এবার থেকে এত দেরি করে আসবে? কি করব পূজা?
যদি এই জীবনে অর্থপূর্ণভাবে বাঁচতে হয় তাহলে পরিশ্রম তো করতেই হবে। হার্ড ওয়ার্কের জন্য আর কোনো রাস্তা নেই। আমি পরিশ্রম করতে একটুও পিছপা হব না। হ্যাঁ ধীরাজ, আজ নয় তো কাল তোমার পরিশ্রমের ফল তুমি নিশ্চয়ই পাবে। পূজা, আমার পুরো কনফিডেন্স রয়েছে নিজের পরিশ্রম আর নিজের ওপরে। কখনো কখনো এই দেবেন্দ্রর ভয় চোরের মতো আমার মনের মধ্যে ঢুকে যায়। এই আত্মীয় আর চামচাদার যে পরম্পরা না, আমাদের দেশকে ঘুণের মতো খেয়ে যাবে। যদি আত্মীয় গাথাও হয় না, ওর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে। কিন্তু মেহরা সাহেব এরমটা নয়। যদি ওনার মনে আত্মীয়র এতই খেয়াল থাকতো তাহলে এই পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল? উনি সরাসরি প্রজেক্ট দেবেন্দ্রকে দিয়ে দিতেন, ওনাকে জিজ্ঞেস করারও কেউ ছিল না। লাখ টাকার কথা বলেছো তুমি। আমার বস একজন ন্যায়পসন্দ ব্যক্তি। উনি আমাদের দুজনকে সমান সুযোগ দিয়েছেন। আমি ওই দেবেন্দ্রর বাচ্চাকে না সমান সমান টক্কর দেব। কিছুদিনের মধ্যেই আমার মন বলে আই উইল বি দ্য উইনার। আই হোপ সো। এবার তুমি এই অফিসের কথা ভুলে যাও। আমি তোমার জন্য স্পেশাল গাজরের হালুয়া বানিয়েছি। গাজরের হালুয়া? এক্ষুনি নিয়ে আসছি। চেক মেহরা সাহেব, আমি জিতলাম আর আপনি হারলেন। দেবেন্দ্র, কনফিডেন্ট ভালো জিনিস আছে, কিন্তু কনফিডেন্ট আর যোগ্যতার মধ্যে গভীর তালমিল হওয়া উচিত। এই নাও ডিকে, আমি বেঁচে গেলাম। প্রজেক্টের তৈয়ারি কেমন চলছে? স্যার, আমার তরফ থেকে এই প্রজেক্টের জন্য আপনি নিশ্চিন্ত থাকুন। আমি সব প্ল্যান করে নিয়েছি। আর আপনি তো এটা জানেনই যে আমি কতটা ফাস্ট। চেক মেহরা সাহেব। দেবেন্দ্র, তুমি খরগোশ আর কচ্ছপের কাহিনী তো শুনেছ। খরগোশ নিজের চালে গর্বিত ছিল, ওর গতিবেগ অনেক বেশি আছে, এই জন্য সে শুয়ে পড়েছে। আর কচ্ছপ নিজের চালে ধীরে ধীরে চলে লক্ষ্যে পৌঁছে বাজি মেরে দিয়েছে। এই জন্য বলে স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস। চেক। আজ্ঞে হ্যাঁ স্যার, আমি ওই গল্পটা শুনেছি। কিন্তু এই খেলাটার জাজ আপনি, সিদ্ধান্ত তো আপনার হাতেই। দেবেন্দ্র, ধ্যান রেখো, আমার হীরের খোঁজ আছে। একটা এমন হীরে যে বাজারে আমাকে চমকে দেয়। জহরি নিজের সব জিনিসটাকে গভীরে চেনে। তুমি এই ভুল ধারণায় থেকো না। ধ্যান রেখো, জহরি নিজের শোকেসে হীরের জায়গায় কাচের টুকরোকে সাজায় না। চেক অ্যান্ড মেড। আজ্ঞে হ্যাঁ, বুঝি, আমি বুঝি। দেবেন্দ্র, তোমার জানকারির জন্য একটা কথা আমি তোমাকে বলতে চাই। ধীরজ এই সময়েও অফিসে বসে কাজ করছে। ওকে, গুড নাইট। এ তো নির্জীব মহড়ার খেলা মেহরা সাহেব। কিন্তু জীবনের সিদ্ধান্ত এখনো আমার হাতে আছে।
কে ওখানে? কে? দাঁড়াও! কি হয়েছে স্যার? আপনি কাকে ডাকছেন? যে মেয়েটা এখনই লিফটে গেল, ও আমার ঘর থেকে বেরোলো। মেয়ে? আরে ভাই, একটা ফ্রক পরেছিল সে। আরে কি বলছেন স্যার? আমি তো এখানে কোনো মেয়েকে আসতে দেখিনি। দেখুন, কেউ নেই। সত্যি বলছি, আমি সত্যি বলছি পূজা। ওখানে ওই ঘরে কোনো একটা মেয়ে লুকিয়েছিল। ও আমাকে খালি ভয় দেখাতে চাইছিল। ও ওখানে রাখা কম্পিউটারের সঙ্গে অনেক ভুলভাল করেছে। যেই মুহূর্তে আমি ওকে দেখতে পেলাম, ও পালিয়ে গেল। হঠাৎ করে কোথায় যেন পালিয়ে গেল। আর দুশ্চিন্তার কথা তো এটা যে পূজা, যে ওখানকার সিকিউরিটি বলছে যে ও সেখানে কোনো মেয়েকে যাতায়াত করতে দেখেনি। এটা কি করে সম্ভব ধীরাজ? হতে পারে পূজা, হতে পারে। এটা হতে পারে যে দেবেন্দ্রর সাথে ওই সিকিউরিটি মিলে ঝুলে আছে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ ওই সিকিউরিটি জানে যে দেবেন্দ্র মেহরা সাহেবের আত্মীয় হয়। ধীরাজ, হাওয়া যেদিকে বইছে তুমি তার উল্টো দিকে নৌকো চালিয়েছ। এখন তুমি কি করবে? চালক যদি ক্ষমতাশালী হয় আর হাওয়ার গতি বুঝে যেতে পারে, তাহলে নৌকোর চলার পথে কিছুই বাধা হয় না। এই লড়াইতে আমার এটা পরিষ্কার হয়ে গেছে, আমার শত্রু আমাকে দুর্বল ভাবে না। না হলে ওর এইসব কিছু করার কি দরকার ছিল? এসব হওয়া সত্ত্বেও তুমি কি এটা করতে পারবে? পূজা, যেমন যেমন করে ও আমাকে আটকানোর চেষ্টা করবে, আমার ইচ্ছা আরো শক্তিশালী হবে ক্রমশ। হ্যালো ডিকে। কোমল। আপনি আমায় ডেকেছেন ডিকে স্যার? হ্যাঁ কোমল। কোমল, আমি তোমার কাজে খুব খুশি। যদি এরকমই মন দিয়ে কাজ করতে থাকো, তাহলে ফল খুব তাড়াতাড়ি আমাদের ফেভারে হবে। ফল পাওয়ার অপেক্ষা তো আমিও করছি ডিকে সাহেব, কিন্তু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি মেহরা সাহেবের কাছে আমার প্রমোশনের কথাটা একটু বলে দেখবেন। এটা কোনো বলার কথা হলো কোমল? ভেবে নাও তোমার প্রমোশন হয়ে গেছে। আর আজ তোমার প্রমোশনের খুশিতে আমরা দুজন একসাথে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। অলরাইট? থ্যাংক ইউ ভেরি মাচ ডিকে সাহেব, থ্যাংক ইউ। সি ইউ কোমল।
কে? থামো, থামো, থেমে যাও, দাঁড়াও, দাঁড়াও। তুমি? স্যার, আপনাকে আমি দৌড়ে দৌড়ে আসতে দেখলাম, তাই আমিও চলে এলাম। কি হয়েছে স্যার? ওই মেয়েটা আবার এসেছিল, ওকে ফলো করতে করতে আমি এখানে এসেছি। স্যার, কালকেও আপনি একটি মেয়ের কথা বলেছিলেন, আর আজকেও। এ তো আমার ডিউটির ওপরে একটা কালো দাগ স্যার। এটা কি করে হতে পারে? কি বলতে চাও তুমি? আমি মিথ্যা বলছি? আপনি মিথ্যে বলছেন না স্যার, কিন্তু এটা কি হতে পারে না স্যার? আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আর ওই জন্যই হয়তো এরকম কিছু অনুভব করেছেন। দেখো মান সিং, তুমি সাইকিয়াট্রিস্ট হওয়ার চেষ্টা করো না, নিজের ধারণা নিজের কাছে রাখো। আই এম সরি স্যার। দেখো, এটা কারুর বদমাইশি মনে হচ্ছে। যদি তুমি চোখ খোলা রাখো, যেই এই বদমাইশি করুক না কেন, সে ধরা পড়বে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন আজ থেকে এরকমই করব। ঠিক আছে। কে আবার বিরক্ত করতে এলো এই সময়? হ্যাঁ হ্যাঁ, আসছি, 1 মিনিট। তুমি? লজ্জা করে না তোমার? কি ব্যাপার? কথা ভাঁড়ে গেছে। যদি তুমি সত্যি লড়তে চাও তো নিয়ম অনুসারে করো,
নিজের মাথাকে কাজে লাগাও। কিন্তু তুমি তো অনেক বেশি রকম বদমাইশি শুরু করেছো। দেখো মিস্টার ধীরজ, এক তো তুমি রাত্রিবেলা এখানে এসে আমার ঘুম নষ্ট করেছো, আর দ্বিতীয় এই যে তুমি আমারই ঘরে এসে আমারই ছাদের নিচে দাঁড়িয়ে আমাকে অপমান করছো। আমি কি করেছি? কি করেছো তুমি? এই কথাটা তুমি নিজেকে জিজ্ঞেস করো। যদি তুমি মনে করো যে আমি তোমার বদমাইশিতে বিরক্ত হয়ে ওই প্রজেক্টে কাজ করা বন্ধ করে দেবো, তাহলে এটা তোমার ভুল ধারণা। আর যদি এরপরেও তুমি আরেকবার বদমাইশি করো, তাহলে মেহরা সাহেবের কাছে আমি তোমার নামে কমপ্লেন করে দেবো। কোন ব্যাপারের জন্য অভিযোগ করবে তুমি? কি ব্যাপারে আমি কমপ্লেন করব? তুমি আমার কম্পিউটারের অনেক উল্টোপাল্টা করেছো। আমার ঘরে একটা মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমাকে বিরক্ত করিয়েছো। এবার আমি বুঝলাম, নাচতে না জানলে উঠোন বেঁকা। তুমি এটা কেন বলছো না যে তোমার দ্বারা কাজ হচ্ছে না? আমার ওপরে মিথ্যে দোষ চাপিয়ে এখান থেকে পালানোর মিথ্যে বাহানা খুঁজছো। আমি পালিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজছি না, বরঞ্চ তুমি আমাকে এখান থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছো। কিন্তু এটা ভুলো না যে আমার নাম হলো ধীরাজ। এরপরও যদি তুমি কোনো রকম বদমাইশি করো, তো আমি ভুলে যাব যে তুমি মেহরা সাহেবের আত্মীয়। রাত জেগে জেগে পাগল হয়ে গেছে। দাঁড়াও, দাঁড়াও। বেরিয়ে যাও, আজ তুমি বেঁচে পালাতে পারবে না। না, কি করছো? পাঁচিল থেকে নিচে নামো, নিচে পড়ে মরে যাবে। এটা তুমি কি বলছো ধীরাজ? এটা কিভাবে সম্ভব? আমি সত্যি বলছি পূজা, আমি ওর পিছু নিয়েছিলাম। আমি স্পষ্টভাবে দেখেছি সে ও দেওয়ালের পাঁচিল থেকে নিচে লাফিয়ে পড়ল। আর সংশয়ের কথা এই যে, যখন আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম, তখন ওখানে কারুকে দেখলাম। মেয়েটা ততক্ষণে পালিয়ে গেছে। ধীরাজ, ও যদি নিচে পড়ে যেত তাহলে নিচের লোকেরা দেখতো। দেখবে কি করে? ও তো পালিয়ে গেছে। তোমার এইসব কথা কে বিশ্বাস করবে? তো তুমি কি ভাবছো, আমি কি মিথ্যা বলছি? না ধীরাজ, তুমি মিথ্যা বলছো না, কিন্তু তুমি যেসব দেখেছো সেগুলো সত্যি নয়, তোমার ভ্রম। আর ওই মেয়েটাকে তুমি ভ্রমের জন্যই দেখছো। না পূজা, এটা আমার ভ্রম নয়, সত্যি ঘটনা। আর আমি একে প্রমাণ করে দেব। আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র হচ্ছে, আর আমি এর খোঁজ নিয়েই ছাড়বো।
তুমি তুমি করুণা? হ্যাঁ, আমি করুণা। এটা কি সত্যি নাকি আমার ভুল? এটাই সত্যি ধীরজ, এটা তোমার ভাবনা না। যদি এটা সত্যি হয় করুণা, তাহলে এর মানে এই হয় 6 মাস আগে তুমি আত্মহত্যা করনি, সেটা মিথ্যা ছিল। তুমি মরে যাওয়ার নাটক করেছিলে। না ধীরজ, আমি কোনো নাটক করিনি। তুমি তো আমার অন্তিম ক্রিয়াতেও এসেছিলে। হ্যাঁ, এটা নিশ্চয়ই সত্যি যে আমি আত্মহত্যা করিনি, তবে আমাকে কেউ মেরে ফেলেছিল। খুন? হ্যাঁ, খুন। কে করেছিল তোমার খুন? আমার খুনি এই অফিসেই আছে এখনো, যে আমাকে এই ছাদ থেকেই ফেলে দিয়েছিল। কে সে? কি নাম তার? আমার খুনি দেবেন্দ্র। দেবেন্দ্র? হ্যাঁ, সেই ডিকে। কিন্তু ও তোমাকে কেন খুন করবে? ধীরজ, তুমি জানো না ও একটা কত খারাপ মানুষ। ওইটা খুব ভালো করে জানতো যে আমি মেহরা স্যারের সেক্রেটারি, আর সেজন্যই আমি মেহরা স্যারের সব সিক্রেট জানি। ও আমাকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করেছিল। ও মেহরা সাহেবের সব সিক্রেট জানারও চেষ্টা করেছিল। তবে যখন ও ওই কাজে সফল হয়নি, তবে উনি এটা জানতো না যে দেবেন্দ্র কত বিষাক্ত সাপ। কে? হুম? ডিকে, তুমি তুমি এখানে? আর এই ফাইল? কিন্তু তুমি তো মেহরা সাহেবের সাথে কলকাতা গেছিলে। হ্যাঁ, গেছিলাম, তবে ফেরত এসে গেছি, আর উনি কালকে আসবে। তবে তুমি এখানে কি করছো? করুণা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি জানো তো। বন্ধ করো এইসব কথা। এটা আমার প্রশ্নের উত্তর না ডিকে। করুণা, তুমি মেহরা সাহেবের প্রতি সৎ থেকে শুধু ওনার সেক্রেটারি থেকে যাবে সারা জীবন। এই শহরে মেহরা সাহেবের সব থেকে বড় রাইভাল মিস্টার বাত্রা। যদি আমরা এই ফাইলটা মিস্টার বাত্রাকে দিয়ে দিই, তার বদলে তিনি তার নিজের কোম্পানিতে পার্টনারশিপ দিতে রাজি আছেন। জাস্ট থিংক, অর্ধেক পার্টনার তুমি, অর্ধেক পার্টনার আমি। জীবন বদলে যাবে তোমার, আর তোমার পায়ে চুমু খাবে। তুমি ওই সব কিছু কিনতে পারবে যা যা তুমি জীবনে চেয়েছো, করুণা। আর তাছাড়া আমার সাথে বিয়ে করে আমার সম্পত্তির মালিক তো তুমিই হবে না? আর সেটার বদলে মেহরা সাহেবের অনুগত আর নিজের সততাকে ভুলে যাব আমি? সততা আর আনুগত্যের কথা বলো তুমি, সব সময় একই কথা বলতে থাকো তুমি। হ্যাঁ, এখন আমার কথা মন দিয়ে শোনো। ওই আমেরিকান কোম্পানি থেকে খুব তাড়াতাড়ি মিস্টার মেহরা একটা বড় ফাইন্যান্স পেতে চলেছেন। যদি এই ফাইলটা আমরা মিস্টার বাত্রাকে দিয়ে দিই, যেই লাভটা মিস্টার মেহরার হবে সেই লাভটাই মিস্টার বাত্রার হবে। বদলে আমাদের দুজনেরও তো লাভ হবে। তোমার কি মনে হয় ডিকে, যেই মানুষটা আমার উপরে বিশ্বাস করে এত বড় কোম্পানির এত ইম্পর্টেন্ট ফাইল আমাকে দিয়ে যেতে পারে, আমি তার বিশ্বাস ভাঙবো? কখনোই না ডিকে। তুমি একটা কোম্পানির পার্টনারশিপের কথা বলছো, আমি এরকম 50টা কোম্পানির পার্টনারশিপকে ছেড়ে দিতে পারি। তবে তুমি তুমি এতটাই খারাপ কাজ করতে পারো? যেই মানুষটা তোমায় পড়িয়ে লিখিয়ে বড় করলো, কখনো মা বাবাকে মনে করাতে দেয়নি তোমায়, নিজের কোম্পানিতে এত বড় পোস্ট দিয়েছে, তার বিশ্বাস ভাঙবে তুমি? অকৃতজ্ঞ মানুষ। যে তোমার জন্য এত কিছু করেছে তারই বিশ্বাস ভাঙবে? এটাই তোমার কৃতজ্ঞতা জানানো হলো? ফাইলটা এখানে দাও। করুণা, করুণা দাঁড়াও, করুণা।
করুণা, যখন মেহরা আঙ্কেল কলকাতা থেকে ফিরবে তখন সর্বপ্রথম তুমি আমার ব্যাপারে অভিযোগ করবে আমি জানি। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে তুমি কালকের সূর্য দেখবে না। ডিকে, আমি ভেবেছিলাম যে আমি তোমার ব্যাপারে কিছু বলবো না, তোমাকে আমি এবারের মতন ছেড়ে দেবো। তবে তুমি তুমি এতটাই খারাপ মানুষ, তুমি তুমি এটার প্রাপ্য নয়। ডিকে, আমি 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 মেহরা সাহেবকে বলে দেবো, তোমার ব্যাপারে অভিযোগ নিশ্চয়ই করব। ওনায় বলে দেবো তুমি কতটাই খারাপ আর বদ লোক একটা। কিন্তু আমি এটা সিদ্ধান্ত নিয়েছি করুণা, যে আমার গোপনীয়তা জেনেছে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেখো দেখো ডিকে, ডিকে এখন তুমি নিজের মধ্যে নেই। সিকিউরিটি! ডিকে, ডিকে দেখো, গার্ডস, গার্ড! কেউ নেই এখানে, কেউ নেই, শুধু আমি আর তুমি। ডিকে দেখো, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, এই জন্য আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাও, ডিকে, ডিকে! পালাও, পালাও। কেউ আছে? ডিকে, ডিকে! এই! আর এইভাবেই ডিকে আমার জীবনটা শেষ করে দিল। করুণা, তোমার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমার অনেক আফসোস হচ্ছে। তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তোমার সাথে জুলুম আর অত্যাচার দেবেন্দ্র করেছে, কিন্তু ওর অত্যাচারের জবাব তুমি আমাকে দিচ্ছ? না ধীরজ, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। আমি শুধু একটা আত্মা, সেজন্য আর কিচ্ছু করতে পারবো না। আমি শুধু তোমাকে সাবধান করতে চাই। কোন ব্যাপারে তুমি আমাকে সাবধান করতে চাও? ধীরজ, আমি দেবেন্দ্রের রাস্তার কাটা হয়ে গেছিলাম, সেজন্যই ও আমায় মেরে ফেলেছিল। আমি ভয় পাচ্ছি যে এখন তুমি ওর রাস্তার কাটা হয়ে গেছো, সেই জন্য তোমাকে না মেরে ফেলে। এখনো তোমার আর মেহরা সাহেবেরও বিপদ হয়ে গেছে। আমি চাই যে সত্যিটা আমি তোমায় বলেছি সেটা দুনিয়ার সামনে আসুক, লোকেরা জানুক যে আমি আত্মহত্যা করিনি, দেবেন্দ্রই আমার খুন করে দিয়েছে। কিন্তু এই ব্যাপারটা তুমি প্রমাণ কি করে করবে? যদি তুমি আমার সাথে থাকো ধীরজ, তাহলে পাপীও শাস্তিও পেয়ে যাবে, আর দুনিয়া আমাদের সত্যিটাও জেনে যাবে। আর আরেকটা কথা ধীরজ, তুমি যে রিপোর্টটা তৈরি করছো, দেবেন্দ্রের ওর ওপরেও নজর আছে। ও অফিসের একটা মেয়ে কোমলকেও নিজের সাথে করে নিয়েছে।
যে কম্পিউটার থেকে তোমার সব রিপোর্ট চুরি করতে পারে। এর কোনো না কোনো রাস্তা বের তো করতেই হবে। করুণা, আমি তোমার সাথে আছি। যদি তুমি আমার সাথে থাকো ধীরজ, তাহলে আমি বিচার পাবই, আর আমার আত্মাও শান্তি পাবে। হুম। ডিকে, এটা তাড়াতাড়ি তোমার ড্রয়ারে লুকিয়ে রাখো। কিন্তু এটা কি? এটা এখনো অবধি ধীরাজের প্রোগ্রেস রিপোর্ট। Komal, you know what? Now you're going the right track. তুমি তো জানো যে পরিশ্রমের ফল খুব মিষ্টি হয়। থ্যাংক ইউ। আর শোনো, একটা কথা খেয়াল রেখো, এই কথাটা যাতে কেউ জানতে না পারে, নাহলে তুমি জানো। ডিকে, তুমি এই ব্যাপারটা একদম চিন্তা করো না। এই ব্যাপারটা কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না। থ্যাংক ইউ ফর দিস। এখন আমি যাই। ওকে। ধীরজ, মাই গড, ধীরজ এইটুকু টাইমে অনেকটা এগিয়ে গেছিল। কিন্তু আপনি দেখবেন মেহরা সাহেব, এই কচ্ছপটা কচ্ছপই থাকবে, আর এই খরগোশ খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। করুণা, কি ব্যাপার করুণা? ধীরজ, এখন খেলা শুরু হয়ে গেছে। ওই অবিশ্বস্ত কোমল দেবেন্দ্রের সাথে দেখা করতে যাচ্ছে, আর ওদের মাঝখানে যেই কথাবার্তাগুলো হবে, তোমার ওগুলো শোনা খুবই দরকার। কিন্তু এত রাতে অফিসে দেবেন্দ্র কি করতে আসবে? যেইভাবে আমি তোমায় আমার রূপ দেখিয়েছি, সেইভাবেই আমি নিজের রূপ দেবেন্দ্রকেও দেখিয়েছি। তবে যেহেতু ওর মনে চোর আছে, সেজন্য ওর ওপরে এটার উল্টো প্রভাব পড়ছে, আর ও কোমলকে দেখা করতে ডেকেছে। ধীরজ, তোমাকে সাবধান থাকতে হবে। আমি কোমলের সাথে দেখা করে আসছি।
কি হলো ম্যাম সাহেব? ও এখানে কি হলো? এখনই 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 ওখানে ছিল মেয়েটা। এখানে তো কোনো মেয়ে নেই। কোনো ব্যাপার না, তুমি চলো। ঠিক আছে। এখন কি হলো ম্যাম সাহেব? ওই যে, কি হয়ে গেল ম্যাম সাহেব আপনার? কিছু না, ব্যাস আমি এখানে নামতে চাই। এনাও এনাও টাকা। কোন মেয়ে? ওই মেয়েটা, ওকে ওকে আমি এক্ষুনি অটোতে দেখলাম। ও হঠাৎ আমার পাশে এসে বসে পড়লো, তারপর হঠাৎ কোথায় চলে গেল। আবার আবার আমি অটোর আয়নায় ওকে দেখতে পেলাম। দিকে তারপর আমি ঘাবড়ে যখন এখানে আসছিলাম, তখন লিফটে ওর আওয়াজ শুনলাম। ও একটা হোয়াইট কালারের ফ্রক পরেছিল। সাদা রঙের ফ্রক? হ্যাঁ দিকে, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। বন্ধ করো এই ড্রামা। ব্যাস ব্যাস। এটা কি? এতে ধীরাজের তৈরি করা রিপোর্টস গুলো আছে। এটার মধ্যে এমন কিচ্ছু নেই কোমল, কিচ্ছু নেই। দেখো, এটা কি করে সম্ভব? দিকে আমি তোমায় বলেছিলাম কিছু না কিছু গড়বড় তো নিশ্চয়ই আছে। গোলমাল? দিকে এসব কি হচ্ছে? কে এখানে? কে আছে এখানে? আরে সামনে কেন আসছিস না? কে এখানে? কে কে আছে এখানে? আরে কে এখানে? কে আছে দাঁড়াও। এখানে? এই দাঁড়া। এই চলো। কোথায় গেল? কোথায় গেল? কি হলো স্যার? ওই হোয়াইট ফ্রক পরা মেয়েটা? হোয়াইট ফ্রক পরা মেয়ে? হ্যাঁ, ওই যে মেয়েটা হোয়াইট ফ্রক পরেছিল, কোথায় গেল? ও তো আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছে স্যার। আমি ওর কথা বলছি যে একটু আগে এখান থেকে গেছে। কোথায় গেল? আজব কথা স্যার, কদিন আগে ধীরাজ স্যারও এই কথাই বলছিলেন। উনিও এখানে কোনো মেয়েকে হোয়াইট ফ্রক পরে দেখেছেন। ধীরাজও দেখেছিল। চলো কমল। মে আই কাম ইন স্যার? কাম ইন। আপনি আমাকে ডেকেছেন স্যার? বসো। ধীরাজ, আমি সিকিউরিটি গার্ড থেকে জানতে পারি যে আগে তোমার সাথে কোনো ঘটনা হয়েছে, যেটা সিকিউরিটি গার্ডরা তোমার মাথার ভ্রম মনে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু কাল রাতে যে ঘটনা দেবেন্দ্র আর কোমলের সাথে হয়েছে,
সেটা নিয়ে সিকিউরিটি গার্ডরা খুবই চিন্তিত আছে। ধীরজ, আমি অনেক চিন্তা ভাবনার পর তোমায় এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছি, কেননা আমায় তোমার মেহনত, সততা আর যোগ্যতায় অনেক ভরসা আছে। না হলে তুমি তো জানোই যে আজ থেকে 6 মাস আগে আমার সেক্রেটারি করুণা আমার সাথে কী করেছিল। সেই কথাটা আমি আজ পর্যন্ত ভুলিনি। কিন্তু স্যার, করুণা তো আত্মহত্যা করেছিল। হ্যাঁ, কিন্তু আত্মহত্যা করার আগে ও আমার সাথে ধোঁকা করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ও তো আমাকে বরবাদ করার পুরো চেষ্টা করেছিল। জানো ধীরজ, ও আমাদের ফরেন কনসার্নের সাথে হতে যাওয়া ডিলের সাথে ব্যাঘাত ঘটিয়েছে। ওই কাজে নিশ্চয়ই ওর সাথে কেউ ছিল, আর ও করুণাকে ধোঁকা দিয়েছে। এই জন্য ও ভয় পেয়ে আত্মহত্যা করেছে। মেহরা সাহেব, আপনি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন। এটা সত্যি যে আমি জীবনে অনেক সাফল্য অর্জন করতে চাই, কিন্তু তার জন্য আমি ধোঁকাবাজি কিংবা বেইমানি করব না। আপনার পিঠে পিছন থেকে ছুরি মারব না। আরও একটা কথা স্যার, আপনার সেক্রেটারি করুণা একজন সৎ এবং ইমানদার মহিলা ছিল। ও আপনার অনুগত ছিল, আর ওর এই আনুগত্যের দাম ও জীবনের বিনিময় দিয়েছে। এটা তুমি কি বলছো ধীরজ? তুমি এটা বলতে চাও কি করুণা আমাকে ধোঁকা দেয়নি? এক্সকিউজ মি স্যার, এখন আমি কিছুই বলতে পারবো না। আমার একটু সময় দরকার। আমি আপনাকে ভরসা দিচ্ছি স্যার, আমি একটা বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস করব। কে কে ওখানে? করুণা, করুণা তুমি? হ্যাঁ কোমল, আমি করুণা। কিন্তু কিন্তু তুমি তো মরে গেছো, তাই না? কোমল, এটা আমার শরীর না, আমার আত্মা। আত্মা? করুণা, কোমল, আমি এখানে তোমার ক্ষতি করতে আসিনি, তবে তোমায় সাবধান করতে এসেছি। কারণ তোমার আশেপাশে বিপদ ঘুরে বেড়াচ্ছে। পয়সা আর লোভ তোমায় অন্ধ করে দিয়েছে। সেজন্য তুমি দেখতে পাচ্ছ না যে যেই মানুষটার সাথে তুমি আছো সেই আমার খুনি। কি বলছো? হ্যাঁ কোমল, আর এবার তোমার পালা। ধীরজ সাহেব, আপনি? করুণা সত্যি বলছে। কোমল, যার ইশারায় তুমি নাচছো সে একজন খুনি। যদি তোমার নিজের প্রাণ বাঁচাতে হয় তাহলে আমি যা বলছি মেনে নাও। ধীরজ সাহেব, কোমল, আমরা তোমার শত্রু না, তোমার বন্ধু। তোমার সাহায্য করতে এসেছি। আমাদের থেকে ভয় পেও না কোমল। এই ফ্লপিটা দেখে নাও, তাহলে সব কিছু বুঝতে পারবে। কোমল, তুমি আমার সঙ্গে থাকো, এতে তোমারই ভালো হবে, আমারও ভালো হবে, আর মেহরা সাহেবেরও ভালো হবে। আমায় কি করতে হবে? সেটা আমরা তোমায় বলবো। কোমল, ভেতরে আসো। কি ব্যাপার, এত রাতে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, তোমাকে খুব খুশি লাগছে যে? ডেকে ব্যাপারটাই আসলে সেরকম। কি ব্যাপার? ওই ফাইলটার খোঁজ পেয়ে গেছি। কোন ফাইল? যে ফাইল
তোমার ভাগ্যটা বদলে দিতে পারে? ওই ফাইলটা যেটা এক রাতের মধ্যে মেহরা সাহেবের কোম্পানির মালিক করে দিতে পারে। আর সেই ফাইলটা মেহরা সাহেবের রুমে ওনার লকারে আছে। কিন্তু ওই ফাইলের ব্যাপারে তুমি কি করে জানতে পারলে? তোমার সাথে কাজ করতে করতে। শুধু তাই নয়, ওই লকারের চাবি এখন আমার কাছে। কোমল, ইউ আর আ জিনিয়াস। তুমি এক নিমিষে সব সমস্যার সমাধান করে দিলে। থ্যাংক ইউ। ডিকে, এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। এই কাজ আজকেই হবে, আর তার বদলে আমি তোমাকে এমন একটা গিফট দেব যা তুমি কখনো কল্পনাও করনি। সেটা কি? কোমল, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমার লাইফ পার্টনার বানাবো। সত্যি ডিকে? সত্যি। হ্যাঁ, কে এখানে? কে এখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করুণা? করুণা তুমি? হ্যাঁ, আমি করুণা। তুমি 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 তো মরে গেছো। তুমি তো আমাকে মেরে ফেলেছিলে না? তবে ডিকে, তুমি একটা কথা ভুলে গেছিলে। শরীর মরে যায়, আত্মা মরে না। আত্মা? আত্মা? হ্যাঁ ডিকে, এখন আমি একটা আত্মা, আর এখন তুমি আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি ভাবতে ডিকে? তুমি যেটাই করেছিলে সেই কাজের ব্যাপারে কেউই জানবে না? এর খবর তো লেগে গেছে করুণা। এ যা কিছু করেছিল আর যা কিছু করতে চায় সেটা তো খবর জেনে গেছি। কিন্তু এতক্ষণ পর যে আমি তোমার মতন সৎ আর বাফাদার সাথী হারিয়েছি, তো আস্তিনের সাপ বেরোলো, যাকে আমি দুধ খাইয়ে খাইয়ে বড় করেছি। কি করি না আমি এর জন্য? একে লেখাপড়া শিখে যোগ্য বানিয়েছি, একেও সব কিছু দিয়েছি যারও দাবিদার ছিল না। আর এ আমার সাথে কি করেছে? এ আমার জীবনের শত্রু হয়েছে আর আমরা বুঝতে পারিনি। আপনি একদম ঠিক বলছেন স্যার। সত্যি, ওর মতো লোককে তো আমরা চিনতেই পারিনি। যদি ওকে সত্যিই কেউ বুঝে থাকে, সেটা হচ্ছে করুণার মতো মেয়েরা, আর তা না হলে ধীরাজের মতো একজন সৎ মানুষ। আপনি ওকে কিছুর বিনিময়ে ছেড়ে দেবেন না, কারণ এই ছোট লোক মানুষটা টাকার জন্য আমাকে আপনার আর ধীরাজের বিরুদ্ধে ব্যবহার করেছিল। কিন্তু স্যার, কিছু সময় হলেও আমি ও সঙ্গ দিয়েছিলাম, সেজন্য আমিও দোষী। না কমল, তুমি ধীরজ আর করুণার কথা মেনে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছো। আসল দোষী এই আছে, একে পুলিশকে ধরিয়ে দেওয়া উচিত। না, ও আমার দোষী, ওকে শাস্তিও আমিই দেব। আর এরকম শাস্তি যার মরার দোষ কারোর উপরে আসবে না। ওর মৃত্যু একটা আত্মহত্যা মনে হবে। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা করে দাও।
ডিকে, তোমার মনে আছে তুমিও আমাকে একবার ছেড়ে দিয়েছিলে? আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজকে আমিও তোমাকে সেভাবেই ছেড়ে দেব। দৌড়াও ডিকে, যেখানে অবধি দৌড়াতে পারো দৌড়াও। প্লিজ প্লিজ। ক্ষমা তো তুমি আর কোনোদিন পাবে না ডিকে। ভাবছো কি? দৌড়াও, দৌড়াও ডিকে। করুণা, আমাকে ক্ষমা করে দাও। করুণা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা তো তুই পাবি না দেবেন্দ্র। দেখ দেবেন্দ্র, আজ তোর মৃত্যু তোকে কোথায় নিয়ে চলে এসছে? আমাকে ক্ষমা করে দাও। ঠিক সেই জায়গায় যেখানে তুই আমার জীবন শেষ করেছিলিস। আজকে তোর পালা। ক্ষমা করে দাও। সাপ যদি বিষ দেওয়া ছেড়ে দেয় তাহলে কি সে আর সাপ থাকে না? দেবেন্দ্র, তুই একটা সাপ, তাও একটা বিষাক্ত সাপ। না না না।